আমরা সাধারণত ইংরেজি ভাষাটা কিভাবে শিখি? বিভিন্ন বই পড়ে, নিয়ম মুখস্থ করে অথবা গ্রামার রুলস ফলো করে আমরা ইংরেজি ভাষাটা শিখে থাকি। সো ভাষাকে যদি আমরা ভাষার মতো করে শিখতে চাই তাহলে আমাদের সবচেয়ে সহজ এবং ইফেক্টিভ ওয়েজ হচ্ছে পার্টস অফ স্পিচ সম্পর্কে জানা। অর্থাৎ আমি যদি ইংলিশে পার্টস অফ স্পিচ সম্পর্কে জানি তাহলে ইংরেজি ভাষাটা আমার নিজের ভাষার মতো করে শিখতে পারবো। যেমন আমাদের অনেক বাংলাদেশি বিদেশ থাকে, তারা কিন্তু ভাষাটা বই পড়ে বা গ্রামার রুলস মুখস্থ করে বিভিন্ন নিয়ম ফলো করে কিন্তু ভাষাটা শিখে নাই। তারা ফরেনারদের মতো কথা বলছে কারণ তারা সেই পরিবেশটা পেয়েছে এবং তারা ভাষাকে ভাষার মতো করে শিখছে। সো আমি একটা উদাহরণ দিতে পারি এখানে। আমি যদি একজন দক্ষ ইলেকট্রিশিয়ান হতে চাই তাহলে আমার প্রথমে একটি কাজ জানতে হবে, সেটা হচ্ছে কি আমার ইলেকট্রিক পার্টস গুলো সম্পর্কে আমার ধারণা থাকতে হবে এবং আমি যে ইলেকট্রিক কাজগুলো করব সেই পার্টস গুলোর ব্যবহার কি, এই পার্টস গুলো কোথায় ব্যবহার হবে সেটা সম্পর্কে আমার জানা থাকতে হবে। এখন ইংলিশে আপনি দক্ষ হতে, ইংরেজি ভাষায় আপনি দক্ষ হতে প্রথমে পার্টস অফ স্পিচ গুলা আমাকে জানতে হবে, নামগুলো জানতে হবে। তো আমরা কম বেশি সবাই ইংলিশের পার্টস গুলোর নাম জানি, কিন্তু সমস্যাটা হচ্ছে সেখানে আমরা এই পার্টস গুলোর ব্যবহার গুলো জানি না। তো আজকের ক্লাসে আমরা এই প্রত্যেকটা পার্টস এর ব্যবহার অ্যানালাইজ করব এবং পার্টস গুলোর ব্যবহার দেখবো ইনশাল্লাহ। যদি আমরা এই পার্টস গুলোর ব্যবহার সম্পর্কে জানতে পারি, ইংলিশ ভাষাটা আমরা খুব ইজিলি আয়ত্ত করতে পারবো ইনশাল্লাহ। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা লিখি একটা সেন্টেন্সের তিনটা পার্ট থাকে। আমরা জানি একটা সেন্টেন্সের তিনটা অংশ। ফার্স্ট ওয়ান সাবজেক্ট, দেন ভার্ব, দেন অবজেক্ট। ওকে, দেন অবজেক্ট আমরা এক্সটেনশনও ব্যবহার করতে পারি। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই সেন্টেন্সের প্যাটার্নেই কিন্তু আমাদের এই পার্টস গুলো ব্যবহার হয়, প্রয়োজন ভেদে আমাদের এই পার্টস গুলো ব্যবহার হয়। আমরা এখানে প্রত্যেকটা পার্টস এর ব্যবহার দেখব, শুধু ইন্টারজেকশনটা ছাড়া। ইন্টারজেকশনের ব্যবহার তেমন নাই, আমাদের কনভারসেশনে তেমন ব্যবহার হয় না, আর গ্রামারেও আমাদের তেমন একটা ব্যবহার হয় না। সো আমরা এই পার্টসটাকে বাদ দিয়েছি। 8টা পার্ট আমরা এখানে আর্টিকেলটাকে ইনক্লুড করেছি। সো দেখুন, প্রথমে নাউনটা দেখি। সো নাউনটা ব্যবহার হয় সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে। নাউনটা সেন্টেন্সে ব্যবহার হয় সাবজেক্ট হিসেবে। নাউন বলতে যে কোনো কিছু নাম, চোখ দিয়ে আমরা যা দেখি সবকিছুই নাম। সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহার হয়। আমি এখানে একটা সাবজেক্ট লিখি, জরিনা। এটা একটা নাউন, তাহলে সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহার হয়। ওকে, সো তারপরে অবজেক্ট হিসেবেও নাউন ব্যবহার হয়, তো সো জরিনার একটা মেয়ে, তো এটা একটা নাউন। ওকে, জরিনা গার্ল। আমরা সেন্টেন্স মেক করছি প্রত্যেকটা পার্টস এর ব্যবহার দিয়ে। ওকে, জরিনা, এখানে আমরা গার্ল লিখলাম। সো জরিনা এটা নাউন, গার্ল এটা নাউন। তাহলে নাউন সেন্টেন্স কি হিসেবে বসে? সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। ওয়ার্ডস প্রোনাউন। প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে যেটা ব্যবহার হয়, অর্থাৎ জরিনা একটা মেয়ের পরিবর্তে আমরা শি ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? শি। ছেলে হলে আমরা হি ব্যবহার করতে পারি। দুইজনকে বোঝাতে বা একের অধিককে বোঝাতে আমরা প্রোনাউন দে ব্যবহার করতে পারি। কোনো বস্তু বা প্রাণীর নামকে না বুঝিয়ে আমরা প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করতে পারি। যেমন ইট ইজ আ মার্কার। ওকে, এটার নাম মার্কার, এটা প্রোনাউন হিসেবে আমরা ইট ব্যবহার করতে পারি। সো নামের পরিবর্তে যা ব্যবহার হয় সেটাই হচ্ছে প্রোনাউন। ক্লিয়ার? সো প্রথমে আমরা এই জরিনা নামটা ধরলাম, নামটা লিখছি। এখন ভার্বে আসবো। এখন আমার কাজ হচ্ছে ভার্ব। সো আমরা জানি ইংরেজির মধ্যে তিন ধরনের ভার্ব রয়েছে। একটা হচ্ছে ভি ভার্ব, হ্যাভ ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। সো আমি এখানে ভি ভার্বটা ইউজ করব। ভি ভার্বটা ব্যবহার হয় মূলত একটা নাউনের পরিচয়, বৈশিষ্ট্য, অবস্থা এবং অবস্থান বোঝাতে ভি ভার্ব ব্যবহার হয়। সো জরিনা আমরা বর্তমানে বাক্য করি, জরিনা ইজ। ওকে, জরিনা ইজ আমি ভার্ব ব্যবহার করলাম। সো সেন্টেন্সে সাবজেক্টের পরে অর্থাৎ নাউনের পরে ভার্ব ব্যবহার হয়। এটা নন অ্যাকশন ভার্ব। ভার্ব দুই ধরনের, একটা অ্যাকশন, একটা নন অ্যাকশন। ইজ দিয়ে কোনো কাজ বোঝায় না। আমি যদি বলি জরিনা স্টাডিজ, জরিনা লেখাপড়া করে, তাহলে স্টাডিজটা অ্যাকশন ভার্ব। সো আমরা এখানে নন অ্যাকশন ভার্ব ব্যবহার করেছি। সো জরিনা ইজ। এখন দেখুন এই নাউনটা
এই নাউনটা চোখ দিয়ে দেখা যায়। নাউনটা কি? চোখ দিয়ে দেখা যায়। এই যে নাউনটা চোখ দিয়ে দেখা যায় এবং গণনা করা যায় তার আগে আর্টিকেল ব্যবহার হয়। তার আগে কি ব্যবহার হয়? আর্টিকেল। আর্টিকেল মোট তিনটা, এই, অ্যান, এরা একটা গ্রুপ, এবং দা, এরা অনির্দিষ্টর ক্ষেত্রে, এটা নির্দিষ্টর ক্ষেত্রে। মেয়েটা যদি আমার পরিচিত হয় আমরা দা ব্যবহার করি, আর মেয়েটা যদি আমার অপরিচিত হয় তাহলে আমরা এই বা অ্যান ব্যবহার করি। ভাওয়েলের আগে অ্যান ব্যবহার হয় এবং কনসোনেন্টের আগে এ ব্যবহার হয়। সো এই মেয়েটাকে আমি ধর চিনি না, জরিনাকে আমি চিনি না, সো আমি এখানে এই ব্যবহার করলাম। ওকে, এই ব্যবহার করলাম। জরিনা ইজ আ গার্ল। জরিনা ইজ আ গার্ল। আর্টিকেল কেন ব্যবহার হয়? যখন কোনো নাউনকে আমি চোখে দেখি এবং তাকে গণনা করতে পারি সেই ক্ষেত্রে আর্টিকেল ব্যবহার হয়। আবার যদি আমরা ওয়াটার, অয়েল, এগুলো আমরা চোখে দেখি বাট এগুলো গণনা করা যায় না, তেল গণনা করা যায় না বা পানি গণনা করা যায় না, এর আগে আর্টিকেল ব্যবহার হবে না। কোন নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে আমরা দা ব্যবহার করব, দা মার্কার। ওকে, অনির্দিষ্ট ক্ষেত্রে আমরা মার্কার বলবো, এ মার্কার। ওকে, সো আর্টিকেলটা ব্যবহার হয় নাউনকে নির্দিষ্ট অনির্দিষ্ট করার জন্য। এটা নাউনের আগেই বসে। আর্টিকেলটা কোথায় বসে? নাউনের পূর্বে। ওকে, এখন আমি চাচ্ছি যে এই নাউনটার সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। জরিনা ইজ এ গার্ল, ফাইন, জরিনা একটা মেয়ে, এটা তো স্বাভাবিক বিষয়। তো আমি কেন বাক্যটা লিখছি? আমি এই গার্ল, এই জরিনা সম্পর্কে কিছু ইনফরমেশন দেব। সো নাউন সম্পর্কে ইনফরমেশন দেওয়ার জন্য কাজ করে অ্যাডজেক্টিভ। নাউন সম্পর্কে ইনফরমেশন দেওয়ার জন্য কাজ করে অ্যাডজেক্টিভ। সো আমি এখানে লিখলাম জরিনা ইজ আ ক্লেভার। ওকে, ক্লেভার গার্ল। আমি এখানে আরো অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি, পোলাইট গার্ল, লেজি গার্ল, ওকে, টল গার্ল। যে কোনো যে শব্দ নাউনের আগে যে শব্দটা আমরা দেখবো সেটাই অ্যাডজেক্টিভ। নাউনের আগে যে শব্দটা থাকবে সেটাই অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজ কি? নাউনের আগে বসে নাউন সম্পর্কে ইনফরমেশন দেওয়া, তথ্য দেওয়া। ওকে, আমরা যে কোনো অ্যাডজেক্টিভ এখানে ব্যবহার করতে পারি। আমার অসংখ্য অ্যাডজেক্টিভ মুখস্থ করতে হবে না, আমি জাস্ট সেন্টেন্সের মধ্যে নাউনের আগে যে শব্দটা দেখবো সেটাই অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ সেন্টেন্সে কেন ব্যবহার হয়? নাউন সম্পর্কে ইনফরমেশন বা তথ্য দেওয়ার জন্য ব্যবহার হয়। ওকে, সো এখানে ক্লেভার, পোলাইট, লেজি, টল, যে কোনো অ্যাডজেক্টিভ আমরা এখানে ব্যবহার করতে পারি। সো আমি এখানে ক্লেভার নিচ্ছি। জরিনা ইজ আ ক্লেভার গার্ল। জরিনা একজন চালাক মেয়ে। ওকে, সো এখন আমি চাচ্ছি যে ক্লেভারটাকে তীব্রতা একটু বাড়িয়ে দিতে। ওকে, আমরা সাধারণত তরকারির মধ্যে হলুদ, মরিচ, এই মশলাগুলো দিয়ে থাকি স্বাভাবিকভাবে। যখন আমরা একটু টেস্ট বাড়াতে চাই তখন স্পেশাল কিছু মশলা ব্যবহার করি। ওকে, ঠিক তেমনি অ্যাডজেক্টিভের আর একটু তীব্রতা বাড়ানোর জন্য আমরা অ্যাডভার্ব ব্যবহার করি। কি ব্যবহার করি? অ্যাডভার্ব ব্যবহার করি। সো আমি এখানে যখন অ্যাডভার্ব ব্যবহার করব সেটা অ্যাডজেক্টিভের আগে হবে, ভেরি। ওকে, ভেরি, তখন আর্টিকেলটা এদিকে চলে আসবে। জরিনা ইজ আ ভেরি ক্লেভার গার্ল। খুবই চালাক মেয়ে। ওকে, তাহলে অ্যাডজেক্টিভের আগে যদি কোনো শব্দ থাকে সেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কেন ব্যবহার হয়? অ্যাডভার্বটা মূলত কাজ করে ভার্বের সাথে, অর্থাৎ সে কাজটা করে। কোথায় করে? ইন, ভেতরে, এটা অ্যাডভার্ব। কোথায় করে? হিয়ার, এখানে, এটা অ্যাডভার্ব। কোথায় করে? দেয়ার, সেখানে, অ্যাডভার্ব। অর্থাৎ কাজটা কোথায় করে সেটা বোঝাচ্ছে। আর যদি সময় বুঝায়, কাজটা কখন করে? নাও, এখন। ইয়েস্টারডে, গতকাল, এগুলো অ্যাডভার্ব। টুমরো, করবে, আগামীকাল, টুমরোটাও অ্যাডভার্ব। ওকে, এরপরে কাজটা কিভাবে করে? কাজটা স্লোলি করে, কাজটা ফাস্ট করে, কাজটা কুইকলি করে, তাহলে এটা অ্যাডভার্ব। সো আমি ওদিকে যাচ্ছি না। সো অ্যাডজেক্টিভের তীব্রতা বাড়াতে আমরা কি ব্যবহার করেছি? এখানে অ্যাডভার্ব ব্যবহার করেছি। তাহলে আমরা সেন্টেন্সটা কি আসলো? জরিনা ইজ আ ভেরি ক্লেভার গার্ল। জরিনা একজন খুবই চালাক মেয়ে। এখানে সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহার হয়েছে। জরিনা এটা নাউন, গার্ল এটা নাউন। এরপরে যেহেতু গার্লটা কে দেখা যায় এবং গণনা করা যায়, এই জন্য আমি আর্টিকেল এই ব্যবহার করেছি, কারণ সে আমার পরিচিত না, এই জন্য আমি এই ব্যবহার করেছি। নেক্সট, আমি তার সম্পর্কে তথ্য দেওয়ার জন্য অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি। ওকে, অ্যাডজেক্টিভটা মূলত নাউন সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ব্যবহার করেছি। এরপরে এই অ্যাডজেক্টিভটার তীব্রতা বাড়াতে, ওকে, তীব্রতা বাড়াতে আমি ভেরি অ্যাডভার্ব ব্যবহার করেছি। সো দিস ইজ আ কমপ্লিট সেন্টেন্স, জরিনা ইজ আ ভেরি ক্লেভার গার্ল। ওকে, আমি এখানে ফুল স্টপ দিতে পারি, বাক্যটা শেষ, বাট আমি ফুল স্টপ না দিয়ে
আমি যদি সেন্টেন্সটা বড় করতে চাই, সেন্টেন্সটা বড় করতে চাইলে এখানে একটা পার্টস ব্যবহার হবে আমার, সেটা হচ্ছে প্রেপোজিশন। সেটা কি? প্রেপোজিশন। প্রেপোজিশনের কাজ কি? প্রেপোজিশন কোথায় বসে? প্রেপোজিশন নাউনের পূর্বে বসে এবং এর আগের ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে। আমরা লিখলাম জয়না ইজ ভেরি ক্লেভার গার্ল ইন আওয়ার ক্লাস। ইন আওয়ার ক্লাস। ওকে, এখানে ক্লাসটা নাউন। ক্লাসটা কি? নাউন। এই ইনটা হচ্ছে প্রেপোজিশন। ইনটা কি? প্রেপোজিশন। এটা নাউনের পূর্বে বসেছে। ইনটা কোথায় বসেছে? অ্যাডজেক্টিভের সাথে প্রেপোজিশনের কোনো সম্পর্ক নাই। নাউনের আগে যে শব্দ থাকে সেটা অ্যাডজেক্টিভ, আওয়ার। এখানে ক্লাসের আগে আওয়ার, মাই যেগুলো বলবে এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। সো ক্লাসের আগে আওয়ার শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কাদের ক্লাস? ইনফরমেশন দিচ্ছে আওয়ার ক্লাস, তাহলে আওয়ারটা এখানে অ্যাডজেক্টিভ। এখন বলতে পারেন এখানে আর্টিকেল নেই কেন? এই ক্লাসটা তো দেখা যায়, ক্লাস করা যায়, একটা ক্লাস, দুইটা ক্লাস। এখানে আর্টিকেল নেই কারণ নির্দিষ্ট করে, একেবারে নির্দিষ্ট করে বলার জন্য আওয়ারটা ব্যবহার হয়েছে। দিস ইজ মাই মার্কার। ওকে, আমি এখানে এ মার্কার বলি নাই, আমি বলবো দিস ইজ আ মার্কার। ওকে, যখন আমি বলবো দিস ইজ মাই মার্কার, তখন আমি নির্দিষ্ট করে বললাম যে এটা আমার। সো মাই, আওয়ার, হিজ, হার এগুলোর পরে কখনো আর্টিকেল বসে না, আগে পরে আর্টিকেল বসে না। আমি এখানে লিখে দিচ্ছি মাই, হিজ, হার, দেয়ার, ওকে, আওয়ার, এগুলোর পরে কি বসে না? আর্টিকেল ব্যবহার হয় না এরপরে, কারণ এগুলো দিয়ে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, নির্দিষ্ট করে নিজের মালিকানা বোঝাচ্ছে, এই জন্য আর্টিকেল ব্যবহার হবে না। সো Jordan is a very clever girl in our class. ওকে, সো এখানে প্রিপোজিশনটা নাউনের পূর্বে বসে এর আগের শব্দের সাথে, এটা নাউনও হতে পারে, ভার্বও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। ওকে, এর আগের শব্দের সাথে সম্পর্ক স্থাপন করেছে। ওকে, জরিনা ইজ এ ভেরি ক্লেভার গার্ল ইন আওয়ার ক্লাস। এটা এই প্রিপোজিশন ইনটা শ্রেণী মানে হচ্ছে ক্লাস, আর ক্লাস এ এর জন্য কিন্তু ইন প্রিপোজিশনটা বসেছে। ঠিক আছে, এটা কিভাবে সম্পর্ক করেছে? এখন আমি যদি এই ইনটা মুছে দিই তাহলে অর্থটা কি হয় দেখেন। জরিনা ইজ হচ্ছে একজন খুবই চালাক মেয়ে আমাদের ক্লাস। জরিনা আমাদের ক্লাস একজন চালাক মেয়ে। আমাদের ক্লাস হবে নাকি আমাদের ক্লাস হবে? পুরো বাক্যটা মিনিংলেস হয়ে যাচ্ছে প্রেপোজিশনের কারণে। ওকে, সো আমার এখানে ইন ব্যবহার হচ্ছে ক্লাস এ, এর জন্য ইন বসেছে। তাহলে প্রিপোজিশনের কাজ কি? এটা কোথায় বসে? প্রেপোজিশন সেন্টেন্সে নাউন বাড়াতে ব্যবহার হয়। সেন্টেন্সে নাউন বাড়াতে প্রেপোজিশন ব্যবহার হয়। প্রেপোজিশন নাউনের পূর্বে বসে এর আগের ওয়ার্ডের সাথে সম্পর্ক করে বাক্যটা অর্থপূর্ণ করে। প্রেপোজিশন কি করে? নাউনের পূর্বে বসে এর আগের ওয়ার্ডের সাথে সম্পর্ক করে বাক্যটা অর্থপূর্ণ করে। ঠিক আছে, সো জরিনা ইজ আ ভেরি ক্লেভার গার্ল ইন আওয়ার ক্লাস। কনজাংশনটা কোথায় ব্যবহার হয়? কনজাংশনটা কি? সো এখানে আমরা মোটামুটি সবগুলো পার্টসে ব্যবহার করেছি। কনজাংশনটা ছাড়া, কনজাংশন সাধারণত দুইটা নাউনকে যুক্ত করতে, দুইটা ভার্বকে যুক্ত করতে কনজাংশন ব্যবহার হয়। যেমন জরিনা এন্ড সকিনা, দুইটা নাউনকে যুক্ত করতে এন্ড কনজাংশন ব্যবহার হচ্ছে। ওকে, তারপরে আই গো দেয়ার এন্ড ডু মাই সার্ভিসেস, আমি সেখানে যাই এবং আমার কাজগুলো করি। ওকে, এখানে দুইটা ভার্ব হচ্ছে গো, ডু, অর্থাৎ দুইটা ভার্ব, দুইটা নাউন, দুইটা অ্যাডজেক্টিভকে যুক্ত করতে আমাদের এন্ডটা ব্যবহার হয়। জাস্ট এন্ডটা আমরা মাথায় রাখি। কনজাংশন হচ্ছে দুইটা নাউন, দুইটা অ্যাডজেক্টিভ, দুইটা ভার্বকে যুক্ত করতে ব্যবহার হয়। সো আমরা এখন অ্যাডভার্বের ব্যবহারটা নিয়ে আরেকটু দেখি। অ্যাডভার্বটা মূলত সেন্টেন্সে তিন জায়গায় ব্যবহার হয়, অর্থাৎ অ্যাডভার্বটা মূলত ভার্বকে নিয়ে কাজ করে। ভার্বটা কোথায়, কখন, কিভাবে করে সেটা বোঝাতে অ্যাডভার্ব ব্যবহার হয়। যেমন অ্যাডভার্বটা সেন্টেন্সের শুরুতে ব্যবহার হয়। যেমন আমরা একটা বাক্য লিখি, রিসেন্টলি I have seen an accident. Recently I have seen an accident, that means সম্প্রতি, বা যেটা খুব কাছাকাছি সময় আমরা দেখেছি। রিসেন্টলি I have seen an accident, আমি একটি দুর্ঘটনা দেখেছি। সো এখানে রিসেন্টলি কখন দেখেছি, রিসেন্টলি একটা সময় বোঝাচ্ছে, কাজটা কখন দেখেছি। এখানে কাজটা হচ্ছে সিন, দেখা, দেখাটা কখন দেখেছি, রিসেন্টলি, তাহলে এটা অ্যাডভার্ব। তাহলে সেন্টেন্সের শুরুতে ব্যবহার হয়। ওকে, এটা সরাসরি ভার্বের সাথে সম্পর্ক। এরপরে সাবজেক্ট ভার্বের মাঝখানে ব্যবহার হয়। যেমন হি always
goes to school, goes to school, সে সর্বদা স্কুলে যায়। সো এখানে সাবজেক্ট ভার্বের মাঝখানে অলওয়েজ শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। সো কখন যায়, when goes, always, তাহলে অলওয়েজটা এখানে অ্যাডভার্ব। সাবজেক্ট ভার্বের মাঝখানে অলওয়েজ এবং অলসো ব্যবহার হয়, সাধারণত এই দুইটা অ্যাডভার্ব সাবজেক্ট ভার্বের মাঝখানে ব্যবহার হয়। ওকে, নেক্সট হচ্ছে যে সেন্টেন্সের শেষে। ওকে, সেন্টেন্সের শেষে যদি আমি বলি I will go to Cox's Bazar, I'll go to Cox's Bazar tomorrow, আমি আগামীকাল কক্সবাজার যাব। আমি কখন যাব, when go, tomorrow, আমি আগামীকাল কক্সবাজার যাব। সো সেন্টেন্সে অ্যাডভার্বটা মূলত কাজটা কখন, কোথায়, কিভাবে করে সেটা সম্পর্কে তথ্য দেয়। ওকে, আশা করি আমরা এই সকল পার্টস সম্পর্কে মোটামুটি বুঝতে পেরেছি। ইংরেজি ভাষা শেখার আগে আমাদের এই পার্টস সম্পর্কে আইডিয়া থাকা দরকার। আমরা একাডেমিক্যাল হোক অথবা আমরা ভাষা শেখার ক্ষেত্রে এই পার্টস গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি সেন্টেন্সটা কিভাবে গঠন হয়, কোন পার্টস এর কি কাজ সেটা যদি ভালো করে না জানি, তাহলে ভাষাটা ইনকমপ্লিট থেকে যাবে। সো আমরা ভাষাকে ভাষার মতো করে শিখতেই আমাদের পার্টস অফ স্পিচ অবশ্যই আয়ত্ত করতে হবে। আমি আরো দুই একটা সেন্টেন্স প্র্যাকটিস করছি যেখানে সবগুলো পার্টস মোটামুটি ব্যবহার করা হয়েছে। সো লেটস ওয়াচ দিস সেন্টেন্সেস। দ্য ফার্মার works hard in the fields. With a new plow. Plow, that means nangol. Okay, the farmer works hard in the field with a new plow. এখানে ফার্মারটা হচ্ছে নাউন, দেন ভার্ব হচ্ছে ওয়ার্কস। এখানে প্রিন্সিপাল ভার্ব ব্যবহার হয়েছে অ্যাকশন ভার্ব। দ্য ফার্মার, এখানে দা ব্যবহার করেছে কারণ ফার্মারটা নির্দিষ্ট একজন ব্যক্তি, এজন্য দা ব্যবহার হয়েছে। ওকে, দ্য ফার্মার ওয়ার্কস হার্ড, সে কিভাবে কাজ করছে, হার্ড। তাহলে হার্ডটা মূলত আমরা জানি অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে কাজটা কিভাবে করছে সেটা বোঝাচ্ছে। সো হার্ড এটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, দ্য ফার্মার ওয়ার্কস হার্ড। এখন আমরা এখানে ফুল স্টপ ব্যবহার না করে ইন প্রেপোজিশন ব্যবহার করে নাউন বাড়িয়েছি ফিল্ডস। ওকে, সো নাউনের আগে প্রেপোজিশন বসেছে ইন। মাঠে, মাঠ মানে আমরা জানি ফিল্ডস। যখন বলেছি মাঠে কাজ করে, সো ইন ব্যবহার হয়েছে মাঠে, এর জন্য ইন ব্যবহার হয়েছে ইন দ্য ফিল্ড। ওকে, আর মাঠটা যেহেতু নির্দিষ্ট এই কারণে এখানে মাঠের আগে দা ব্যবহার হয়েছে। ওকে, কারণ ফার্মার জানে সে কোথায় কাজ করছে, তাহলে মাঠটা নির্দিষ্ট। সো ইন দ্য ফিল্ড, দ্য ফার্মার ওয়ার্কস হার্ড ইন দ্য ফিল্ড, কৃষকটি কঠোর পরিশ্রম করে মাঠে। ওকে, আমি এখানে ফুল স্টপ দিতে পারতাম, কিন্তু এখানে আবার উইথ একটা প্রেপোজিশন ব্যবহার করেছি। ওকে, উইথ প্রেপোজিশন ব্যবহার করে আরেকটা নাউন যুক্ত করেছি। উইথ দিয়ে, কি দিয়ে কাজ করছে মাঠে, প্লাউ। এটা স্পেলিং প্লাউ, দ্যাট মিন্স নাঙ্গল দিয়ে। এখন প্লাউ সম্পর্কে একটা ইনফরমেশন দিয়েছে এখানে। প্লাউটা কিরকম, নিউ প্লাউ, নিউ দ্যাট মিন্স নতুন। তাহলে নিউটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। ওকে, যেহেতু এটা নিউ, প্রথম এই জন্য আর্টিকেল হিসেবে এ ব্যবহার হয়েছে। ওকে, এটা যদি ব্যবহার হয়ে যেত, পুরান হয়ে যেত, তাহলে আমরা এখানে দা ইউজ করতাম। ওকে, আর নিউ প্লাউ, তাহলে এখানে নিউ শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে আর্টিকেল। অর্থাৎ নাউন যদি সেন্টেন্সে বাড়াতে পারি, তাহলে অটোমেটিক ইনফরমেশন দেওয়ার জন্য অ্যাডজেক্টিভ ব্যবহার হবে, এবং সেটা নির্দিষ্ট অনির্দিষ্ট করার ক্ষেত্রে আর্টিকেল ব্যবহার হবে। আই হোপ ইউ আন্ডারস্টুড অল। আশা করি আপনারা ইংলিশের এই পার্টস গুলোর ব্যবহারটি বুঝতে পেরেছেন। এই পার্টস গুলোর কাজ কি, একটা সেন্টেন্সের মধ্যে এই পার্টস গুলোর কাজ কি সেটা বুঝতে পেরেছেন। আমরা যদি পার্টস গুলোর কাজ ভালোভাবে জানতে পারি, এগুলো সহজেই আমরা এগুলো ব্যবহার করতে পারবো। একটা সেন্টেন্সের সবগুলো পার্টস ব্যবহার হবে তা নয়, আমরা জাস্ট সবগুলো ব্যবহার করার জন্য এই বাক্যটা তৈরি করেছি। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। আশা করি আপনারা পার্টস অফ স্পিচের মূল থিমটা বুঝতে পেরেছেন, এবং পরবর্তীতে আমরা আমাদের জার্নিটা শুরু করব ধারাবাহিকভাবে। আমরা এই ভিডিওগুলো আপলোড করব, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে।
সো আপনারা যারা ভাষার দক্ষতাটাকে বাড়াতে চান, ইংরেজি ভাষাকে ভাষার মতো করে শিখতে চান, ক্লাসগুলো যখন সময় পাবেন সময় নিয়ে ক্লাসগুলো দেখবেন। আশা করি উপকৃত হবেন এবং ভাষাকে ভাষার মতো করে শিখতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।